বেগম খালেদা জিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সংবাদটি আমি আপনাদেরকে দিয়েছিলাম, এরপরে মিডিয়াতে এখন এসছে। আমরা তার বিদেহী আত্মার প্রতি সম্মান প্রদর্শন করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। 2024-এর ওই জুলাই আগস্ট পর থেকে এখন পর্যন্ত আমরা অনেক প্রকৃত রূপ দেখেছি, কিন্তু সবচাইতে বেশি যে লোকটি পচে গেছে সবচাইতে বেশি 2024-এর জুলাই আগস্টের পর থেকে, এবং নিজেকে বেহায়া, বেশরম, নির্লজ্জ, ধান্দাবাজ, বাটপার হিসেবে প্রমাণ করেছে, যার কোনো নৈতিকতা বলতে কিচ্ছু নাই। সেটা কি জানেন? সেটা হচ্ছে এই কর্নেল অলি। কর্নেল অলি তার ব্যক্তিগত আক্রোশের কারণে সে জামাতের ওই জোটে যোগ দিয়েছে। অ্যাটলিস্ট চরমোনাই তার থেকে ভালো, কারণ চরমোনাই বলেছে যেটাকে জামাতের জোট কেন বলা হচ্ছে, এটাকে 8 দলীয় জোট বলা হয় না কেন। তার অ্যাটলিস্ট প্রেস্টিজে লেগেছে, এটাকে জামাতের জোট বলে কেন। কারণ চরমোনাইয়ের সাথে জামাতের একটি আকিদাগত বৈরিতা অনেক আগে থেকেই, যদিও তারা বলেছিল যে তারা জামাতের সাথে যাবে না, কিন্তু যদিও আপনার আকিদাগত সমস্যা, তাই তারা সেই জোটে যেতে রাজি ছিল না। হেফাজতে একই কথা, হেফাজত তাদের আকিদাগত অনেক সমস্যার কথা বলেছে, কিন্তু শেষ পর্যন্ত ওই হেফাজত জামাতের ওই জোটে যুক্ত হয়েছে। তবে জামাত নেতা হয়ে গেছে তাদের। হেফাজত যত কথাই এরপরে বলুক না কেন, চরমোনাই যত কথাই এরপরে বলুক না কেন, যত ইসলামিক দল আছে যত কথাই এরপরে বলুক না কেন, তারা সবাই জামাতের নেতৃত্ব মেনে নিয়েছে, সবাই। তো জামাতের নেতৃত্ব মেনে নেওয়া মানে কি? জামাতের আকিদা ওদের থেকে বেটার, জামাতের ইন্টেলেকচুয়ালিটি ওদের থেকে বেটার, জামাতের দলীয় সাংগঠনিক ক্ষমতা ওদের চাইতে বেটার। জামাত তাদের এখন বস হয়ে গেছে। ভবিষ্যতে যত কথাই বলুক না কেন, যত তারা আকিদাগত কথাই বলুক, যত ইসলামিক বয়ানি দেখ না কেন, তারা জামাতকে তাদের নেতা মেনে নিয়েছে, কারণ এটা জামাতের জোট, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে দুটো লোক, বিশেষ করে আক্তার সাহেব, মেজর আক্তার, এবং আরেকজন হচ্ছে আপনার এই কর্নেল অলি, ওরা ওখানে যোগ দিয়ে তারা আবার আল্লাহু আকবার ধ্বনি দেয়। তারা কি মানুষের ইসলামিক সেন্টিমেন্টকে বিক্রি করে তারা নিজেদের পিঠ বাঁচাতে চায়? ব্যাপারটা কি এরকমই? যে মেজর আক্তার অনেক কথাবার্তা বলেছেন, উল্টাপাল্টা কথা বলেছেন নিজেকে এখন পিঠ বাঁচানোর জন্য, বা বুড়া বয়সে এই বুড়ো ভাম শেষ পর্যন্ত একটি পার্লামেন্টারি রেকগনিশন পাওয়ার জন্য সে এখন জামাতে যুক্ত হয়েছে। অ্যাটলিস্ট কর্নেল অলি নিজস্ব দল, ওয়ান ম্যান ওয়ান শো দল নিয়ে সে সেখানে যুক্ত হয়েছে। মুখ কালা করুক আর যাই করুক, শেষ পর্যন্ত সারা জীবনে মুক্তিযোদ্ধা কর্নেল অলি হিসেবে আমরা তাকে অ্যাটলিস্ট ন্যূনতম সম্মানটা করতাম। যে পাগল ছাগল যাই বলুক না কেন, সে অ্যাটলিস্ট মুক্তিযোদ্ধা, কিন্তু সেই প্রেস্টিজ সে খেয়েছে। কারণ এই লোক একটা লোভ আছে, সে বঙ্গবন্ধুকেও সম্মান করে না, জিয়াকেও তেমন সম্মান দিতে চায় না। জিয়া নাকি তার কথায় ওই স্বাধীনতা ঘোষণা দিয়েছে, বঙ্গবন্ধুর পক্ষে কত কথা সে বলেছে, কিন্তু শেষ পর্যন্ত সে আসলে রাষ্ট্রপতি হতে চায়। তার ধান্দাটা এখানেই। এজন্য এই কর্নেল অলি সে এখন ওই তারেকের সাথে তার একটি ব্যক্তিগত রাজনৈতিক একটি দ্বন্দ্ব আছে। হ্যাঁ, কারণ তারেক তো তাকে চাচ্চু বলে সম্মান দেয় নাই। এই জন্য সে এখন ব্যক্তিগত আক্রোশ থেকে এই জামাতের কাছে জামাতের জোটের কাছে আত্মসমর্পণ করেছে। তোর জীবনের 16 আনাই মিছা রে কর্নেল অলি, জীবনের 16 আনাই মিছা। প্রথমত বিএনপির আমি যথেষ্ট সমালোচনা করি, আপনারা জানেন, আমার প্রিয় দল। তারপরে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই জন্য আমি মনে করি যে তারেক রহমানের চেয়ে বেটার ক্যান্ডিডেট আমাদের হওয়া উচিত ছিল প্রাইম মিনিস্টার। বা নেভার দিলে যখন দলীয় ইস্যু এসে দাঁড়াবে, তখন প্রয়োজনে আমি বিএনপির পাশেই থাকব, কিন্তু আমি কোনো অবস্থাতে নিজেকে জামাতের কাছে আত্মসমর্পণ করব না। নো ওয়ে, আন্ডার এনি সার্কামস্টান্সেস। অনেকগুলো কারণ আছে, আমার যেমন ব্যক্তিগত কারণ আছে। আমি মনে করি যে বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে, রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক রাখতে হলে, এবং আমরা ইকুয়াল ডিগনিটি নিয়ে, সমমর্যাদা নিয়ে থাকতে হলে আমাদেরকে অবশ্যই বিএনপি ইজ ফার বেটার অপশন দেন জামাত। এটা আপনারা সবাই স্বীকার করবেন, ফার বেটার অপশন। কারণ আমরা 24 আওয়ার্স পার্শ্ববর্তী দেশের সাথে একটি বৈরী অবস্থায় থেকে এবং তাদের সঙ্গে শত্রু ভাবাপন্নতা রেখে
আমরা বাংলাদেশ চলা, সারাক্ষণ একটা টকবকে অবস্থা, সারাক্ষণ লাফালাফি জেহাদি জোশে থাকার এটা কোনো মানে থাকতে পারে না। হ্যাঁ, ইন্ডিয়া আমাদের সাথে অনেক রকম বৈরী আচরণ করেছে এবং তার জন্য আমাদের ন্যায্য যে হিস্সা এবং ট্রেড ব্যালেন্স অন্যান্য কিছু, আমাদের বর্ডার কিলিং, নদীর পানি, অনেক ইস্যু আছে, কিন্তু সেই ইস্যুগুলোতে আমরা অবশ্যই নিজস্ব প্রেস্টিজ বজায় রেখে আমরা জিয়াউর রহমান যা করেছিলেন, বঙ্গবন্ধু যা করেছিলেন, সেইভাবে আমরা সেটাকে ব্যালেন্স করে এগোবো, কিন্তু সারাক্ষণ জিহাদির জোশে থাকবো না। সুতরাং জামাতকে ভোট দিয়ে সারাক্ষণ আমাদের জিহাদির জোশে থাকতে হবে। এই জিহাদির জোশে ভাই আমি থাকতে চাই না। সুতরাং সেই ক্ষেত্রে বিএনপি ইজ ফার ফার বেটার অপশন দেন জামাত। দ্বিতীয়ত হচ্ছে বিএনপি ইজ এ সিউডো সেকুলার দল। বিএনপি সম্পূর্ণ সেকুলার দল না, সিউডো সেকুলার দল। বাংলাদেশে তারা ইসলামকে একটি ইম্পর্টেন্ট ইস্যু মনে করে এবং সেই ক্ষেত্রেও বিএনপিকে মেনে নেওয়া যায়। তবে অবশ্যই কোনো অবস্থাতেই আপনি জামাতকে মেনে নিতে পারবেন, কারণ জামাত 1971 সালের কোনো কিছুতেই তারা গণতন্ত্র আসলে বিশ্বাস করে না। তারা যদিও এই পলিটিক্যাল একটা পার্টি, সে আইয়ুব খানের আমল থেকে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে তারা কাজ করছে। এর আগে তারা একটা প্রেশার গ্রুপ, একটা মুভমেন্ট, একটা আইডিওলজিক্যাল মুভমেন্ট হিসেবে ছিল, কিন্তু তারা ওই আইয়ুব খানের প্যাদানি খেয়ে শেষ পর্যন্ত একটা দলে পরিণত হয়েছে। বাট নেভারদিলেস তারা আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা খেলাফতের একটা বিকৃত আইডিয়ায় বিশ্বাস করে, মধুদবাদে তাদেরকে সমর্থন করার প্রশ্নই উঠতে পারে না। তারা যতই এই হিন্দু মঞ্চ এগুলি করুক না কেন, তারা আসলে বেসিক্যালি মানুষের সম অধিকারে বিশ্বাস করে না। তাই অবশ্যই সেই দিকটা হলো বিএনপি একটা বেটার অপশন। বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করে, অর্থাৎ আমাদের সাহিত্য, সংস্কৃতি, আমাদের সবকিছু যা বাংলাদেশের জাতীয়তাবাদ, এটাতে বিএনপি বিশ্বাস করে, কিন্তু ওরা জাতীয়তাবাদ আর উম্মা দুইটাকে গুলিয়ে ফেলে। এই জামাত জাতীয়তাবাদ এবং উম্মা বিষয়টাকে ঘুরিয়ে ফেলে। এই জন্য আমি কোনো অবস্থাতেই জামাতকে সমর্থন করতে পারি না। আমার আইডিওলজিক্যাল ইস্যু আছে, ক্ল্যাশ আছে, দরকার হলে ঘরের কোনায় বসে থাকবো, তবু জামাতকে আমি সমর্থন করবো না। যদিও আমি বলেছি সব দলে, আমাদের ছোট্ট একটি দেশ, সব বলে আমাদের বন্ধু বান্ধব আছে, জামাতে আমার ভালো অনেক বন্ধু বান্ধব আছে, জামাতে অনেক ভালো মানুষ আছে। আমি বলবো না জামাতে সবাই ক্রিমিনাল, সবাই খারাপ, কিন্তু এটা আমার আইডিওলজিক্যাল স্ট্যান্ড। কিন্তু এই কর্নেলের কোনো আইডিওলজিক্যাল স্ট্যান্ডই থাকলো না। এখন বলতে পারে যে আগেও তো আমরা দেখেছি বিভিন্ন মুভমেন্টে আওয়ামী লীগের সাথে জামাত এসছে, আমরা দেখেছি এরকম খালেদা জিয়ার বিরুদ্ধে, আবার দেখেছি খালেদা জিয়া তো সরাসরি জোটই করেছেন, কিন্তু আমি জোট করলে দোষ কি? এই কথা সে বলতে পারে। দোষটা এখানেই যে তারা খালেদা জিয়াকে নেত্রী মেনেছিল এবং শেখ হাসিনার সঙ্গে যখন খালেদা জিয়ার বিরুদ্ধে মুভমেন্ট ছিল তখনও জামাত তাদেরকে, অর্থাৎ শেখ হাসিনাকে নেত্রী মেনেছিল তাদের জোটের কিন্তু বা মুভমেন্টের। কিন্তু কর্নেল অলি তো জামাতের জোটে, জামাতের নেতৃত্বে ঢুকেছে। তো সুতরাং কর্নেল অলির ওস্তাদ নেতা হলো বর্তমানে জামাত। জামাত কিন্তু এখনো এক্সপ্লিসিটলি 1971 সালের জন্য ক্ষমা চায়নি। জামাত ইনিয়ে বিনিয়ে আমাদের মাফ করে দিয়ে হ্যানত্যান বলে কিন্তু পাশ কাটিয়ে গেছে। এখনো তাদের ওই সকল নেতাদেরকে, যেমন ধরুন মতিউর রহমান নিজামী, আলী হোসেন মুজাহিদ, গোলাম আজম, এদেরকে তারা এখনো পীরাউলিয়া মনে করে। সুতরাং তাদেরকে যারা পীরাউলিয়া মনে করে, তাদের বিরুদ্ধে কর্নেল অলিকে যুদ্ধ করেছিল। সুতরাং তার 16 আনায় মিছা, সব শেষ। কর্নেল অলির এভরিথিং ইজ ফিনিশড। এই বুড়া ভাম শেষ বয়সে চেয়েছিল রাষ্ট্রপতি হতে অথবা সে সংসদের সদস্য হতে। এই লোকটা আসলে যেমন মক্কায়ও চোর থাকে না, মক্কায়ও চোর আছে, ঠিক একই হিসাবে এই মুক্তিযুদ্ধের ভিতরেও ব্ল্যাক শিপ আছে। এই লোকের একটা ব্ল্যাক শিপ। নেভারদিলেস এখন আসুন শেষ বিষয়, সেটা হচ্ছে যে তারেক রহমানের ব্যাপারে আমার অবস্থান। তারেক রহমানের ব্যাপারে আমি বলেছিলাম, অনেক রকম সমালোচনা তাকে করেছি, ভবিষ্যতেও করব। আমি মনে করি বিএনপি আমাকে সে অধিকার দেবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়ে গেছেন, ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, গণতান্ত্রিক অধিকার দলের ভেতরে থাকতে হবে এবং তারাকে সেই সহিষ্ণুতা, সহ্য ক্ষমতা থাকতে হবে এবং আশা করি সে পশ্চিমা দেশগুলো থেকে সেটা শিখে এসছে। কিন্তু দেশের স্বার্থে, দলের সাথে আমার যদি কোনো অপশন না থাকে, তাহলে তো অবশ্যই যদি দলীয় সিদ্ধান্ত হয়েই থাকে তারেক রহমানই প্রাইম মিনিস্টার, তার সেই ক্ষেত্রে আমি তার সমালোচনা করব ঠিকই, কিন্তু এটাও মেনে নেব যে তারেক ইজ ফার বেটার অপশন দেন অবশ্যই এই জামাত। আমি কর্নেল অলির মতো বিট্রে করে আমি অন্য কোনো দলের মধ্যে গিয়ে নিজের ডুবিয়ে দেব না, বিশেষ করে স্বাধীনতা বিরোধী দলের দিব না। এবং আরেকটা বিষয় হচ্ছে, সর্বশেষে আমি মনে করি যে আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগ কেন, যে কোনো দলে যারা অন্যায় করবে তাদের সুবিচার হতে হবে, নিউট্রাল, এরকম পাতানো, লোক দেখানো, পলিটিসাইজড বিচার নয়। একটা ফেয়ার ট্রায়াল হতে হবে সবাইকে এবং ফেয়ার ট্রায়াল দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়ে আনা প্রয়োজন এবং রাজনীতিতে ফিরিয়ে এনে গণতন্ত্রকে একটা ইনক্লুসিভ নির্বাচন হওয়া উচিত ছিল,
যেটা আমি জানি না এখন আর উপায় আছে কিনা, বা নির্বাচনটা আদৌ যদি হয় সেটা সম্ভব হবে কিনা, বা এই সরকার একটা টালমাটাল অবস্থায় পড়তে পারে যদি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে না আনে। সুতরাং আওয়ামী লীগকে রাজনীতিতে এবং বহুদলীয় গণতন্ত্র, যেটা জিয়াউর রহমানের স্বপ্ন ছিল, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে বিএনপি ইজ দি অনলি অপশন বিটুইন জামাত অ্যান্ড বিএনপি। কারণ জামাত বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে না, জামাত আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না। সুতরাং এই দলটিকে ট্রাস্ট করার প্রশ্নই ওঠে না। ইউরোপিয়ান সময়টায় সে যত তারা ইনকিলাব জিন্দাবাদ যত কিছু বলুন না কেন, বাংলাদেশে ভাই ওদেরকেও যে আমি মেনে নিতে পারবো না, হেফাজতের ওই মামুনুল হক হবে আমাদের ফরেন মিনিস্টার, আর চুম্বন হিরো আমাদের শফিক সাহেব উনি হবেন প্রাইম মিনিস্টার, অথবা 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 এই কর্নেল ওলি হবে রাষ্ট্রপতি, অথবা চরমোনাই হবে আমাদের ধর্মমন্ত্রী, এগুলো মেনে নিতে পারবো না ভাই। এগুলো ধর্মের নামে অপব্যাখ্যা, অপশক্তি। আমি এদেরকে কখনোই নেতা হিসেবে মেনে নিতে পারবো না। আমি কর্নেল ওলির মতো স্পাইনলেস কাওয়ার্ড না, কারণ আমি এগুলি আমার নীতি বিরুদ্ধ, আমি এটা করবো না। দরকার ঘরের কোণে বসে থাকবো, তাও ভালো। দ্যাটস মাই পজিশন। বাট এনিওয়ে, আমি আপনাদেরকে বলেছিলাম 48 ঘন্টার ভিতরে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ঘোষণা হইতে পারে। এখন যেহেতু ডাক্তারদের নাম সব চলে আসছে বোর্ডে কোন কোন ডাক্তার ছিল, আমি অনেকবার চাপ দিয়েছি, আমি জানতে চাই কোন বোর্ডে কোন কোন ডাক্তার আছে। এতদিন নাম বলেনি, এখন বলেছে। এই জন্যই ডাক্তাররা সম্মিলিতভাবে বোধহয় সিদ্ধান্ত নিয়েছেন ভেন্টিলেটর খুলে দেওয়া উচিত। আমি আপনাদের বলেছিলাম 48 ঘন্টা যাবে না, এর আগের ভিডিওতে আমি তাই বলেছিলাম। 24 ঘন্টা পার হয়েছে, আর 24 ঘন্টা পার হতে পারে আমরা বোধহয় খালেদা জিয়ার মৃত্যু সংবাদ শোনার জন্য প্রস্তুত হওয়া ভালো। আল্লাহ ওনাকে জান্নাতবাসী যেন করুন, ওনার সমস্ত গুনাহগাটা মাফ করে দিন, এবং আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ টিকিয়ে রাখবো। 71-এর চেতনা আমরা কোনো মতেই ধূলিসাৎ হতে দেব না। ভালো থাকবেন। আর সর্বশেষ একটা কথা বলে থাকি, আমার ভেরিফাইড পেজ ছাড়া কোনো পেজ থেকে, কোনো অ্যাকাউন্ট থেকে কোনো ভিডিও আপলোড হলে এই ভিডিওগুলো সম্বন্ধে সাবধান থাকবেন, কারণ এর জন্য আমি ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছিলাম। আমার ভিডিও কেটে ছেটে এআই দিয়ে অনেক বিকৃত ভিডিও প্রচার করা হয়। আমার ভেরিফাইড অ্যাকাউন্টগুলো ছাড়া কোনো ভিডিও যদি থাকে সেগুলির ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলার তদন্ত নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে ডিজিটাল ম্যাজিক দেখালো তা সত্যি অস্কার পাওয়ার যোগ্য। ওসমান হাদি হত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগ সহ দেশের বিভাগীয় শহরগুলোতে অবরোধ কর্মসূচির মধ্যে নতুন নাটকের দৃশ্য নিয়ে হাজির হয়েছে সরকার। এতদিন ধরে পুলিশ দাবি করে আসছিল অভিযুক্তদের অবস্থানের কোনো তথ্য নেই তাদের কাছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন একই কথা, তবে হঠাৎ করেই বদলে গেল দৃশ্যপাট। শাহবাগের অবস্থান কর্মসূচিতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান গিয়ে বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টা পরে বদলে গেল পুলিশের ভাষ্য। ঘটা করে সংবাদ সম্মেলন ডেকে জানানো হলো হাদি হত্যায় জড়িতরা সীমান্ত পেরিয়ে পালিয়েছেন ভারতের মেঘালয়। কোন কোন রুট ধরে কিভাবে পালানোর ঘটনা ঘটেছে সেসবও তুলে ধরা হয় সাংবাদিকদের সামনে। একই সঙ্গে হামলাকারীদের সহায়তার অভিযোগে ভারতের 2 জনের গ্রেপ্তারের খবরও দেওয়া হয়। তবে এই খবর প্রচারের কিছু সময়ের মধ্যেই তীব্র প্রতিক্রিয়া আসে সীমান্তের ওপর থেকে। মেঘালয়ের পুলিশ এবং বিএসএফ সরাসরি উড়িয়ে দেয় বাংলাদেশ পুলিশের দাবি যে 2 জনের গ্রেপ্তার হওয়ার দাবি করা হয়েছে তাদের কোনো অস্তিত্বই নাকি খুঁজে পায়নি মেঘালয় পুলিশ। এই কঠোর প্রতিক্রিয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টাও সাংবাদিকদের মুখোমুখি হন, তবে এবার আর শোনা যায়নি ভারতে কারো গ্রেপ্তার হওয়ার দাবি। লিখিত বক্তব্যে উপদেষ্টা শুনিয়েছেন পুরানো কথা, দাবি করেন তদন্তে বহু কিছু পাওয়া গেছে, তবে সেসব এখনই প্রকাশ করা যাবে না। একদিন আগে অবশ্য শাহবাগে গিয়ে সবকিছু জানিয়ে দেওয়ার অঙ্গীকার করেছিলেন জিএমপি কমিশনার। প্রশ্ন হলো, সে জানিয়ে দেওয়ার ওয়াদা শেষ পর্যন্ত কেন ঘূর্ণিপাকে হারিয়ে গেল? যেটুকু জানানো হলো সেটাই আবার কেন উড়ে গেল সীমান্তের উপরের তোপে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। ঘটনার শুরুটা বেশ করুণ হলেও তদন্তের মোড়টা কিন্তু বেশ হাস্যকর। এতদিন বাংলাদেশের পুলিশ ভাইরা আর স্বরাষ্ট্র উপদেষ্টা বুক ফুলিয়ে বলেছিলেন, ভাই খুনিরা কোথায় আছে, আমরা তো তার বিন্দুমাত্র হদিসও জানি না। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার মূল অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে। তার অনুসারীরা বেশ কয়েকদিনের আন্দোলন কর্মসূচি শেষে 26শে ডিসেম্বর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন। একদিন পর 27শে ডিসেম্বর রাতে জিএমপি কমিশনারকে নিয়ে শাহবাগে যান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। দাবি করেন হাদির হত্যায় জড়িতদের সবাইকে চিহ্নিত করা হয়েছে, তদন্তের চূড়ান্ত ধাপ প্রায় শেষের পথে, সব পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করে নির্ভুল ও শক্ত প্রমাণভিত্তিক চার্জশিট 7 জানুয়ারির পর দেওয়া হবে।
অথচ হাদি হত্যায় জড়িতদের অবস্থান সম্পর্কে এতদিন কোনো তথ্য না থাকার দাবি করেছিল সরকার। এর আগে জুলাই মঞ্চের আলটিমেটামের প্রেক্ষাপটে 21শে ডিসেম্বর সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম জানান, হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের শেষ অবস্থান কোথায় সে বিষয়ে কোনো তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নেই। ফয়সাল বাংলাদেশের সীমান্ত পার হয়ে গেছেন কিনা নাকি দেশে আছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। অর্থাৎ পুলিশ তখন অন্ধকারে টর্চ ছাড়া চোর খুঁজছিল। পরদিন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও একই দাবি করেন, বলেন হাদির উপর হামলাকারী কোথায় আছে প্রকৃত অবস্থান যদি জানতে পারতেন তাহলে তো ধরেই ফেলতেন। কিন্তু ম্যাজিকটা ঘটলো 26শে ডিসেম্বর শাহবাগে ইনকিলাব মঞ্চের আন্দোলন শুরু হওয়ার পর। 27শে ডিসেম্বর রাতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান যখন শাহবাগে গিয়ে ঘোষণা দিলেন তদন্ত শেষের পথে এবং সব নির্ভুল প্রমাণ পাওয়া গেছে, তখন হঠাৎ করে পুলিশের স্মৃতিশক্তি ফিরে এলো। রেজওয়ানা হাসান দাবি করেন হত্যাকাণ্ডের কিছু আসামি দেশ ছেড়ে পালিয়ে গেছে, তবে তাদের বিচার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে কথা বলা হয়েছে। ভারত আশ্বাস দিয়েছে বাংলাদেশের অনুরোধে আসামিদের খুঁজে পাওয়া গেলে তাদের ফেরত পাঠাতে সহযোগিতা করবে। একই সাথে ডিএমপি কমিশনার এমন জোশ দিলেন যে মনে হলো পরদিন তিনি সব রহস্যের ঝুলি খুলে একেবারে ইন্টারপোলকেও অবাক করে দিবেন। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, হাদি হত্যার মূলে যারা জড়িত তাদের প্রত্যেকের নাম ঠিকানা উন্মোচন করা হবে। এ ব্যাপারে পরদিন ডিএমপির সংবাদ সম্মেলনের অঙ্গীকারও করেন কমিশনার। উপদেষ্টা ও তার আশ্বাসে রাতের বেলা অবস্থান তুলে নেয় ইনকিলাব মঞ্চ। কিন্তু পরদিন অর্থাৎ 28শে ডিসেম্বর ডিএমপি সংবাদ সম্মেলনে যা শোনালো তা উল্টো হাসির খোরাক তৈরি করেছে। অতিরিক্ত কমিশনার এস.এম. নজরুল ইসলাম দাবি করেন, হাদি হত্যা মামলার প্রধান আসামি ও তার সহযোগী ভারতে পালিয়ে গেছেন। ডিবি পুলিশ খুনিদের পালানোর এমন নিখুঁত বর্ণনা দিল যে মনে হচ্ছিল তারা খুনিদের অটোরিকশার পেছনে জিপিএস ট্র্যাকার লাগিয়ে বসেছিল। পুলিশ জানায় সীমান্তের ওপারে তাদের পালাতে সহযোগিতা করেন ভারতের দুই নাগরিক পুট্টি ও সামি নামের ওই দুই ভারতীয়কে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ। এতদিন হাদি হত্যাকারীদের অবস্থানের কোনো তথ্য না পাওয়া পুলিশ 28শে ডিসেম্বরের সংবাদ সম্মেলনে পালানোর প্রতিটি রুটের খুঁটিনাটি বর্ণনাও তুলে ধরেন। নজরুল ইসলাম বলেন, ঘটনার পর ফয়সাল ও আলমগীর ঢাকা থেকে অটোরিকশায় আমিনবাজারে যান, সেখান থেকে গাড়িতে করে কালামপুরে যান, কালামপুর থেকে আরেকটি গাড়িতে করে ময়মনসিংহ সীমান্তে যান, সেখানে ফয়সাল ও আলমগীরকে গ্রহণ করেন দুজন। তাদের সাহায্যে অভিযুক্তরা সীমান্ত পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যে পালিয়ে যান। মজার ব্যাপার হলো এই একই স্ক্রিপ্ট ঘটনার কয়েক ঘন্টা পরে সোশ্যাল মিডিয়ায় সরকার সমর্থকেরা ঘুরিয়েছিল, যা পুলিশ তখন পাত্তাই দেয়নি। বরং দাবি করা হয় অভিযুক্তদের ভারতে পালিয়ে যাওয়ার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। প্রশ্ন হলো, শাহবাগে অবস্থান শুরু হওয়ার একদিনের মাঝেই কি পুলিশের সামনে সব প্রমাণ হাজির হয়েছে, নাকি কোনো চাপের মুখে বক্তব্যে এসেছে পরিবর্তন? এখন প্রশ্ন হলো, পুলিশ কি তদন্ত করে তথ্য পেল নাকি ফেসবুকের কমেন্ট সেকশন থেকে কপি পেস্ট করলো? দর্শক, টুইস্টের তখনও বাকি। ভারতের মেঘালয় পুলিশ আর বিএসএফ যখন এই খবর শুনলো তারা তো আকাশ থেকে পড়লো। তারা সাফ জানিয়ে দিল, ভাই, বাংলাদেশের পুলিশের এই পুট্টি ও সামির কোনো অস্তিত্বই তাদের রেকর্ডে নেই, কাউকে তারা ধরেননি। বিএসএফ আয়োজিত সরাসরি একে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিলেন। অর্থাৎ বাংলাদেশের পুলিশ যাদের গ্রেপ্তার হওয়ার গল্প শোনালো, ভারতের মাটিতে তাদের কোনো জন্ম সনদই খুঁজে পাওয়া গেল না। বিএসএফ এবং মেঘালয় পুলিশের বরাতে ভারতের সংবাদ মাধ্যম জানায়, ডিএমপির দেওয়া তথ্য অসত্য। অভিযুক্তদের ভারতে পালানোর কোনো তথ্য নেই, এমনকি দুজন ভারতীয় গ্রেপ্তার হওয়ার তথ্য ভিত্তিহীন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, হাদি হত্যার প্রধান দুই সন্দেহভাজন হালুয়াঘাট সীমান্ত দিয়ে মেঘালয় পালিয়ে গিয়েছেন এবং সেই রাজ্যে অবস্থান করছেন। বাংলাদেশ পুলিশের এমন বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন মেঘালয় পুলিশের এক শীর্ষ কর্মকর্তা। বাংলাদেশ পুলিশ বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো যোগাযোগ করেনি বলেও দাবি করছে মেঘালয় পুলিশ। বলা হয়, পুট্টি বা সামি নামে কাউকে মেঘালয়ের কোথাও শনাক্ত করা হয়নি, এ নামে কেউ গ্রেপ্তারও হয়নি। ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো ভেরিফিকেশন বা সমন্বয় ছাড়াই এমন দাবি তোলা হয়েছে বলেও দাবি করা হয়।
অন্যদিকে মেঘালয় বিএসএফ ইন্সপেক্টর জেনারেল ওপি উপাধ্যায় বাংলাদেশ পুলিশের দাবিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দেন। জানান, হালুয়াঘাট থেকে সন্দেহভাজনদের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে মেঘালয়ে প্রবেশের কোনো প্রমাণ নেই। সবকিছু প্রকাশ করে দেওয়ার অঙ্গীকার পূরণ করতে গিয়ে পুলিশের ভাবমূর্তির 12টা বাজানোর দায় কে নেবে সেই প্রশ্নের জবাব আপাতত নেই। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা যখন সাংবাদিকদের সামনে এলেন তখন তার সেই চেনা হাস্যোজ্জ্বল চেহারা আর কথার তুপড়ি উধাও। তিনি এবার লিখিত স্ক্রিপ্টের বাইরে এক পাও নড়লেন না এবং সেই 2 ভারতীয় গ্রেপ্তারের বিষয়টি কৌশলে এড়িয়ে গেলেন। যেসব কথা বলেছেন তার প্রায় সবই অতীতের চর্বিত চর্বণ। তদন্তে যথেষ্ট অগ্রগতির দাবি তোলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তবে মূল অভিযুক্তের ভারতে পালানোর তথ্য ছিল অনুপস্থিত। দাবি করেন, তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধী ও মদতদাতাদের শনাক্ত করার জন্য এখনই সবকিছু প্রকাশ করা যাচ্ছে না। প্রশ্ন হলো, তাহলে সকালে ডিএমপি সংবাদ সম্মেলনে 2 প্রধান অভিযুক্তের খুঁটিনাটি এবং ভারতে পালানোর তথ্য কেন প্রকাশ করা হলো? মেঘালয় 2 ভারতীয় গ্রেপ্তারের তথ্যই বা কিভাবে জানা গেল? তার চেয়েও বড় প্রশ্ন, কার কথা সত্যি, স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি ডিবি পুলিশের? এখন প্রশ্ন জাগে, ডিবি পুলিশ কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলে নাকি তারা নিজেরা আলাদা কোনো ভুতুরে প্রশাসন চালায়? একজনের কথায় আসামিরা মেঘালয় গ্রেপ্তার আর অন্যজনের কথায় তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাবে না। হাদি হত্যার বিষয়ে নতুন কোনো তথ্য না দিলেও বিভিন্ন দলের প্রতি আওয়ামী লীগ কর্মীদের জায়গা না দেওয়ার আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। 1.5 বছরের ব্যর্থতার পাহাড় জমানো স্বরাষ্ট্র উপদেষ্টা মনে করছেন আওয়ামী লীগ সমর্থকদের অন্য দল থেকে বের করে দিলেই আইন শৃঙ্খলার রাতারাতি উন্নতি হয়ে যাবে। বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতা কর্মী ভালোভাবে না জেনে ফ্যাসিস্টের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের তাদের দলে স্থান দিচ্ছেন। এ বিষয়ে রাজনৈতিক দলের নেতাদের অনুরোধ করব, এসব ব্যক্তির বিষয়ে সচেতন হবেন। দলের ভেতরে ওত পেতে থাকা সুযোগ সন্ধানী, সুবিধাবাদী ও খোলস পাল্টানো দুষ্কৃতিকারীদের চিহ্নিত করবেন, এদের থেকে দূরে থাকবেন। প্রশ্ন হলো, স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান কিভাবে সফল হবে? আওয়ামী লীগ বা ছাত্রলীগের ছদ্মবেশে থাকা অনেকেই 5ই আগস্টের আগে পরে দল বদল করে জুলাই সমর্থক দলে ভিড়ে গেছেন। তাদের অনেকেই এখন প্রভাবশালী নেতা, বিশেষ করে সরকার অতি কাছের 2টি দল জামাত এবং এনসিপির অনেকেই অতীতে ছিলেন আওয়ামী লীগ বা ছাত্রলীগ সমর্থক। উপদেষ্টা মহোদয় যদি নিজের কাছের মিত্রদের মধ্যেই এই শুদ্ধি অভিযান চালান তবে তো তার নিজের ঘরের আসবাবপত্রই টানাটানি শুরু হবে। সেক্ষেত্রে তার দাবি মেনে কি করে চলবে এই শুদ্ধি অভিযান? কিভাবে দেশের আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটাবে সরকার? দর্শক, স্বাভাবিকভাবেই সরকারের নতুন নাটক আর বিভ্রান্তিতে ক্ষোভ বেড়েছে ইনকিলাব মঞ্চের। সরকার এই নাটকে বনায় ইনকিলাব মঞ্চের ধৈর্য বাঁধ ভেঙেছে এবং তারা আবার শাহবাগে শীত উপেক্ষা করে আন্দোলনে নেমেছে। শাহবাগে দুপুর থেকে আবার শুরু হয় অবরোধ। বিভাগীয় এবং জেলা শহরেও পালন করা হয় একই কর্মসূচি। বিকাল থেকে এটি আরো তীব্র হয়। দেশের বিভিন্ন জায়গায় মহাসড়ক অবরোধের খবরও পাওয়া গেছে। খুলনায় শুরু হয়েছে অনশন। শাহবাগে তীব্র শীত উপেক্ষা করে সমাবেশে যোগ দেন অনেকে। তাদের দাবি, হাদি হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের আগে ঘরে ফিরবেন না। দর্শক, নির্বাচনের আর মাত্র 1.5 মাস বাকি, আর এর মধ্যে সরকারি গোয়েন্দা নাটকের ফ্লপ শো পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। এটি ঠিক যেন এমন এক জাদুকরের খেলা যে দাবি করছে সে টুপি থেকে খরগোশ বের করবে, কিন্তু টুপি ঝাড়ার পর দেখা গেল খরগোশ তো দূরে থাক, টুপির তলাও নেই। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।